আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামালপুর সীমান্তে আবারও পুশিনের চেষ্টা বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ। জামালপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে আবারও প্রায় গোলাগুলির মতো ঘটনা ঘটেই যাচ্ছিল। ভারতের নাগরিকদের ধরে ধরে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদীরা। এজন্য মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দেওয়ানগঞ্জের পাররামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের বিপরীতে সীমান্তে 1080 নম্বর পিলার এলাকায় বিএসএফের একটি ফটক আছে। আজ গভীর রাতে ওই ফটকের কাছে লোকজন ভর্তি 3টি ট্রাক এনে ভারতীয়দের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছে, তবে গ্রামবাসী ও বিজিবির সদস্যরা সেটিকে প্রতিহত করে দিয়েছে। এদিকে ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে বলেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে ব্যাংকটির শেয়ার ডাকাতি করা হয়েছিল, অবিলম্বে তাদের কাছে সেই শেয়ার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। জানাবো জামাতের 50 পৃষ্ঠার ছায়া বাজেট পেশ কি আছে তাতে। আগামী 2026-27 অর্থ বছরের জন্য 8,39,505 কোটি টাকার একটি ছায়া বাজেট প্রস্তাব করেছে জামাত ইসলাম। আজ রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এতে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেছে দলটি। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল। নেত্রকোনা শহরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরে মোক্তারপাড়া এলাকায় মগরা নদীর সেতুর একপাশে জুলাই স্মৃতি স্তম্ভটিতে আগুন দেওয়া হয়। সেখানে 25 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা গেছে যে সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভ ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নাহিদ ইসলামের সঙ্গে ইইউ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক। ইউরোপীয় ইউনিয়ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয় এনসিপির দলীয় কেন্দ্র কার্যালয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাতের 50 পৃষ্ঠার ছায়া বাজেট পেশ কি আছে তাতে। আগামী 2026-27 অর্থ বছরের জন্য 8,39,505 কোটি টাকার একটি ছায়া বাজেট প্রস্তাব করেছে জামাত ইসলাম। মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এতে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেছে দলটি। জামাতের নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন ছায়া বাজেটটি উপস্থাপন করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত বাজেট জনপ্রশাসন, অভ্যন্তরীণ বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা কর্ণপাত করেছে এবং তারা এই বাজেটটি দেশের জনগণের জন্য খুবই ইতিবাচক একটি বাজেট হিসেবে হবে বলে এমন কথাই তারা জানিয়েছে। মূলত এই বাজেটের ফলে সারা দেশের মানুষ আবার নতুন করে ভালো অবস্থানে যেতে পারবে এমন প্রত্যাশার কথা তারা ব্যক্ত করেছে এবং তারা আরও জানিয়েছে যে এই বাজেট প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সবাইকে আবার সুন্দর করে সবকিছু কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। তাই এই বাজেট প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সবাইকে যার জায়গা থেকে পুরো পরিস্থিতিগুলো সুন্দরভাবে দেখভাল করতে হবে
বাজেট এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সবাইকে আসলে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে এই বাজেট প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সব বিষয়গুলোকে খুবই সুন্দরভাবে উপস্থাপনের মধ্য দিয়ে আমাদের সবাইকে আসলে এগিয়ে যাওয়ার বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। বাজেট প্রক্রিয়া যদি দেশের জনগণের সমর্থন অনুযায়ী না হয় তাহলে এই বাজেটই সরকারের গলার কাটা হিসেবে দাঁড়াবে। সারা দেশ জুড়ে যে ধরনের কার্যক্রমগুলো আসলে চলমান রয়েছে এখান থেকে বেরিয়ে আসার মধ্য দিয়ে মূলত সবকিছু আবারও ঠিকঠাক করতে হবে। জামালপুর সীমান্তে আবারও পুশিনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ। বিএসএফ ও বিজিবির মধ্যে তীব্র কথা কাটাকাটি, গুলাগুলির মতো ঘটনা ঘটে যাওয়ার উপক্রম। জামালপুর সীমান্ত দিয়ে আবার পুশিনের চেষ্টা করছে ভারতীয় শান্তিরক্ষী সীমান্তিরক্ষী সন্ত্রাসীরা। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে বাধা দেওয়ার ফলে এটি আসলে বন্ধ হয়ে গেছে। আজ রাতে জেলার দেওয়ানগঞ্জের রহিমপুর রে এই পুশিনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে দেওয়ানগঞ্জের রামপুরে ইউনিয়ন রহিমপুর গ্রামের বিপরীতে সীমান্তে 1080 নম্বর পিলার এলাকায় বিএসএফ এর একটি ফটক আছে। মঙ্গলবার গভীর রাতে ওই ফটকের কাছে লোকজন ভর্তি 3টি ভারতীয় গাড়ি অবস্থান নেয়। গাড়ির আশপাশে বিএসএফ এর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা মূলত সেখান থেকে ভারতের যারা গরিব শ্রেণীর মুসলিম নাগরিক রয়েছে তাদেরকে ধরে ধরে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিচ্ছে এই ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা এদেরকে পাঠিয়ে দিয়ে মূলত বাংলাদেশটাকে একরকম ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই আসলে মেনে নেওয়া হবে না। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চলমান রয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবকিছু পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। জয় বাংলা স্লোগানে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল। নেত্রকোনার শহরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরের মোক্তারপাড়া এলাকায় মগরা নদী সেতুর একপাশে জুলাই স্মৃতি স্তম্ভটির অবস্থান এবং সেখানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ এই ঘটনায় 25 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার রাতে কোনো এক সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাতের আধারে স্মৃতি স্তম্ভটিতে আগুন লাগার পর 3 যুবক স্মৃতি স্তম্ভের মূল বেদি থেকে নেমে আসে। সময় পাশ থেকে অন্য কয়েকজন শেখ হাসিনা ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। এদিকে বুধবার সকালে জুলাই স্মৃতি স্তম্ভে আগুনে পোড়ার চিহ্ন দেখতে পাওয়া গেছে। মূলত এটি আসলে তারা এই কার্যক্রমগুলো চালানোর মধ্য দিয়ে তারা এটি করতে চলেছে। মূলত তারা চাইছে যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাক। এই সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে যে কার্যক্রম বাংলাদেশে চালাতে চাইছে তাতে করে কিন্তু ক্ষমতায় আসা সম্ভব হবে না। কারণ কোনো সন্ত্রাসী ও দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশে আসা আসলে এই মুহূর্তে বিষয়গুলো কারোর জন্যই আসলে ঠিক নয়। তারা যেটা শুরু করেছে এটা আসলে আমাদের সবার জন্য অনেক বড় ধরনের এক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়গুলো আমরা বলতে চাই এটি সবাইকেই খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে বললেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির। ইসলামী ব্যাংকের যে কোনো কারণ খতিয়ে দেখা উচিত এবং ইসলামী ব্যাংক যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে ব্যাংকটি শেয়ার ডাকাতি করা হয়েছিল অবিলম্বে তাদের কাছে সেই শেয়ার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি এসালমের অপকর্মের দোষর ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ৬৮তম বিধিতে সাধারণ আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেছেন। জামাতের আমির স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। সংসদে দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশে
বাংলাদেশের শেয়ারগুলো বৈধ ও প্রকৃত মালিকদের নিকট প্রত্যর্পণ এবং ব্যাংকের ব্যবস্থাপনা অন্যায় হস্তক্ষেপ বন্ধ করার দাবিতে এই আলোচনার প্রস্তাব করেন বিরোধী দলীয় নেতা। আলোচনা অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের জবাব দেন ডক্টর শফিকুর রহমান। শেয়ার হোল্ডারদের প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কিভাবে তারা শেয়ার হোল্ডার হয়েছে সেটা পরে দেখা যাবে। ব্যাংকটিতে অবৈধ নিয়োগ প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, 10,000 কর্মচারীকে সামান্য কোনো নিয়মনীতি না মেনে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ফ্যাসিস্ট সরকার আমলে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদেরকেই ছাঁটাই করা হয়েছে। এখন সরকারকে বলবো, আপনারা বিষয়টি নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করেন, ভবিষ্যতে যদি দেশের অর্থনীতি কোনো খারাপ অবস্থানে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা দায় নিতে পারবো না।